আমি বাবার জন্য কিছু করতে পারলাম না। ও অনেক ছোট, তখন ওর ৬ বছর বয়স। আমার মা বলল, "কেন দাদু তুমি এটা কেন বলতেছো? নানু এটা কেন বলতেছো?" তো ও বলল যে, "না, বাবা আমার থেকে পানি চেয়েছিল। যারা খুনি তারা হয়তোবা ওকে গলা টিপে ভয় দেখানোর চেষ্টা করেছিল এবং ও হয়তোবা ফেইন্ট হয়ে গিয়েছিল ওই সময়টায়। ওরা ভেবেছে মারা গেছে।" র‍্যাবই একমাত্র একাই ১১১ বার এবং ডিবি ২ বার, মোট ১১৩ বারের যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পেছানো, পুরো প্রক্রিয়াগুলোর সাথে যারা জড়িত এবং এই মাধ্যমে যে মামলা ধামাচাপার যে প্রচেষ্টা করেছে, আমরা কিন্তু এইটারও বিচার চাই। ভোরবেলা আমার অফিস ছিল, সো আমি নিউজ করে নিচে নামছিলাম নাস্তা করতে। তো এমন সময় একটা ফোন আসলো আমার ছোট ভাইয়ের, যে সব শেষ, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। তো তারপরে আমি কিছুই বুঝতেছিলাম না কী হচ্ছে এবং চিৎকার ওই পাশে। তো আমি এরপরে খুব দ্রুত অফিসে জাস্ট উপরে আমার ইনচার্জকে বলেই চলে আসছিলাম। তখন আমার ইনচার্জ আমার অফিস থেকে আমাকে গাড়ি দিল এবং সাথে ২ জন লোকও দিল যে আমার সাথে যাওয়ার জন্য। তো তখন আমি গেলাম বাসায় এসে, আমার মানে বোনের বাসাতে গেলাম। ওখানে গিয়ে দেখি নিচে অনেক মানুষ দাঁড়ানো। তারা আমাকে ফার্স্টে ঢুকতে দিচ্ছিল না। পরে যখন আমি পরিচয় দিলাম, তারপর উপরে গেলাম। উপরে গিয়ে পর দেখি হচ্ছে যে এরকম আমার মা, মেঘ, ছোট ভাই এরা কাঁদতেছে বসে আছে এবং কিছু লোকজন। তো মেঘ আমাকে যাওয়ার পর মেঘ আমাকে ধরে আসলে একদম সাথে সাথে ওকে আমি আদর করলাম, যে আব্বু কী হয়েছে, আমার জড়ে ধরার পর ওর সাথে সাথে পুরো ফ্লোরে বমি করে দিল। এরপরে তো তারপর আমি একটু ভিতর দিয়ে গিয়ে দেখলাম যে হচ্ছে আসলে দরজা খুলতে পারি নাই, কারণ আমার বোনের পা দিয়ে দরজাটা, না আমার সাগর ভাইয়ের পা দিয়ে দরজাটা লাগানো ছিল। সো আমি একটু খুলে দেখলাম, দেখার পর তো আসলে নর্মাল থাকা সম্ভব না। এবং এরপর আস্তে আস্তে লোকজন আসলো এবং পুলিশও আসলো। পুলিশ এসে পুলিশ তার ভিতরে গেল এবং হচ্ছে যে পুলিশ প্রায় আমার কাছাকাছি সময় আসছিল। এর মধ্যে আমার ভাই ওরা আরও অনেকে জানাইছে, আমিও ফোন দিছি অনেককে এবং তারা আসলো সবাই। এবং এরপরে তাদের লাশ নিয়ে গেল ময়নাতদন্তের জন্য এবং আমাদেরকে, আমার ছোট ভাইকে, ওকে সন্দেহভাজন হিসেবে নিয়ে গেল ডিবি অফিসে এবং সাথে আমাকেও নিয়ে গেল। এবং নেওয়ার পর তৎকালীন যে ডিবিডিসি নর্থ ছিলেন মাহবুব সাহেব, উনি হচ্ছে আমাকে মানে আমার ছোটো ভাইয়ের ব্যাপারে কিছু জিনিস বলল, যে বিশেষ করে ফোনটা নিয়ে বলল যে আমরা যে নেটওয়ার্ক দেখে তাদের মনে হচ্ছে যে ওর ওই রাতেবেলা ওর মুভমেন্টটা সন্দেহজনক। তো আমাকে তখন বলার পর আমি তাকে চ্যালেঞ্জ করলাম যে না, এটা আসলে হওয়ার চান্স নেই, কারণ আমি নিজে রাতে এসেছি এবং আমি ভোরবেলা বের হয়ে গেছি এবং ওকে আমি বাসাতেই দেখছি। এরপরে উনি আমার কথা কনভিন্স হয়ে আমার সাথে একজন লোক পাঠালেন, পুলিশ স্যার একজন লোককে, যে নেটওয়ার্ক চেক করার জন্য। এবং ওই সময়টা আসলে নেটওয়ার্ক হয়তো ওই যে নেটওয়ার্ক রাডার ওগুলার ওদের রেড অনেক বড় এরিয়া জুড়ে মনে থাকতো। তো যার ফলে আমাদের বাসার একটা পাশ দেখাতো পশ্চিম রাজাবাজারের যে নেট, ওইটা আরেকটা দেখাতো সম্ভবত শাহ আলী মাজার ওই দিকটার কোন একটা। এবং ওই আমাকে যখন উনি দেখিয়েছেন যে দেখুন রাতে ওনার মুভমেন্ট, তো আমি বললাম যে এটা আসলে কোনো সম্ভব না, একটা মানুষ 2 মিনিট পর পর ইন্দিরা রোড আসছে এবং মিরপুর যাচ্ছে, এটা কোনো সম্ভব না, এটা অন্য কোনো প্রবলেম থাকতে পারে। এবং তারাও তাই দেখলো যে ওই নেটওয়ার্কের ওই কারণেই ও যখন হয়তো রুমের দিকে আসে তখন হয়তো এটা দেখাতো ইয়াতে, বারান্দা যখন গেছে তখন হয়তো দেখাচ্ছিল সেটা ওই মিরপুরের রাডারের আন্ডারে। তো তারপরে তো আস্তে তদন্ত শুরু হলো এবং পরদিন আমি আসলে গেলাম মামলা করতে। এবং জীবন আসলে কোনোদিন থানায় আমরা জিডিও করিনি। তো এটা প্রথম যখন করতে যাই আমি আমার কি করব, সবসময়কার মতো আমি আমার আসলে বোনের হত্যাকাণ্ডের মামলায় করতে যাচ্ছিলাম, বোনকে ফোন দিচ্ছিলাম যে আসলে কী করা উচিত। তো পরে মামলা করলাম এবং তারপরে তো পুলিশ থেকে যেটা ডিবিতে দেওয়া হলো এবং ডিবি থেকে তো র্যাব, তারপর 12 বছর। মানে মারা গেলে কেউ পরিবারের সবচেয়ে কাছের মানুষগুলো, সেটা যদি হয় ভাই, তারা তো কথাই নেই। এবং ওই আমরা নানা রকম অপকর্মে জড়িত, যেহেতু আমি ছিলাম হচ্ছে তখন একটা মিডিয়া হাউসে, তারপরে তখন নানা অপকর্মে জড়িত আমার ছোট ভাই, আমি, বা আমরা খুন করিয়েছি, আমরা টাকা নিয়ে, এই ধরনের। তো এবং এগুলো কিন্তু বিভিন্ন পত্রিকার যারা অনেক শীর্ষ ক্রাইম রিপোর্টার তারাই এগুলো করেছে ওই সময়টায়। এবং পরবর্তীতে কিন্তু নানা সময়ে, যেমন একদিন হঠাৎ করে আমি দেখলাম একটা রিপোর্ট আসলো যে খুনির সাথে 6 মিনিটের কথোপকথনেই রহস্য উদ্ঘাটন। খুব নামকরা একটা পত্রিকা, খুব নামকরা একজন ক্রাইম রিপোর্টার এটা করেছেন। তো তারপর সাথে সাথে আমি তৎকালীন যে র্যাবের যে গোয়েন্দা সংস্থার প্রধান ছিল তাকে আমি ফোন দিলাম। আমি এরকম কিছু বলিনি। তো ওখানে এবং যে ফোন কলটার কথা বলা হয়েছে সেটা মেঘ যে আমার মাকে ফোন দিয়েছে এবং ফোনটা যে কাটেনি, ওই সময়টার মধ্যে তিনি ওই ইন্ডিকেট করেছে, যেটার মধ্যে আসলে কোনো কথা ওভাবে নাই মেঘ আমার মাকে আসতে বলা ছাড়া। তো এই যে এই ধরনের কথাগুলো বলা, এগুলো কিন্তু শুধু আমাদেরকে মানসিকভাবে অত্যাচার করা হয়নি, এগুলো কিন্তু মামলার এই যে তদন্ত ধামাচাপা দেওয়ার যে প্রক্রিয়া, আমি মনে করি যে খুবই ইন্টেনশনালি এই কাজগুলা ওই সাংবাদিক যারা তারা করেছেন
যেন আসলে জিনিসটা এই তদন্তকারী সংস্থা র্যাবের তদন্তকারী মানে যারা আসলে যে ধামাচাপা দিতে চায় তাদের জন্য এটা তাদের ফেভারে যেন জিনিসগুলো যায়, নানা রকম কথা উঠবে, সময়ক্ষেপণ হবে। সাথে যেটা হচ্ছে তদন্তকারী সংস্থা যে র্যাব, ওরা কিন্তু আমাদেরকে আসলে যখনই আমরা কারোর সাথে কথা বলতাম, বিশেষ করে বাইরের একবার একজন বাইরে থেকে আসলো, বাইরে একটা মিডিয়া হাউসের হেড, ওনার সাথে যখন কথা বললো সাথে সাথে কিন্তু আমাকে র্যাবের থেকে ফোন আসলো যে আপনি এগুলো বলছেন, এগুলো তো ঠিক না বলা। খুব ঠান্ডা মাথায় আসলে তখন যেটা করা যায়, এগুলো রেগুলার হতো। মেঘের মুসলমানি করব, সেখানেও তাদের বাধা ছিল। মেঘকে তারা ইনভেস্টিগেট করবে এবং একবার দেখে নিয়ে গেল মেঘকে। তখন মেঘের বয়স মাত্র 5.5-6 বছর বয়স। আমরা কিন্তু একটা হাসপাতালে গিয়ে ওর ব্যাপারে কথা বলে ফেলছিলাম যে ফিস দেওয়া হয়ে গিয়েছিল ওই সময়টায়, কিন্তু পরে তাদের বাধাতে আমরা এটা করতে পারিনি। এবং খুব স্বাভাবিক, আমি তো বললাম যে র্যাবকে দেওয়া হয়েছে গায়ের জোরে ধামাচাপা দেওয়ার জন্য। সো ওরা তখন প্রেশারাইজ করেছে এবং এটা তখন আমি অনেক পত্রিকায় বলেছিলামও, তার কিন্তু মুসলমানি আমরা করতে পারিনি। তারপরে জোরপূর্বক মেঘকে তাদের যে আছে তাদের বলা সাইকিয়াট্রিস্ট দেখানো হবে, এই ধরনের জিনিসগুলা আমাদের করতে হয়েছে। এগুলো কিন্তু আসলে খুব মানসিক একটা টর্চার করা। তারপরে ধরেন যে কোনো দিন আমাকে ডেকে নিল, ডেকে নিয়ে র্যাব অফিসে আমাকে 7-8 ঘন্টা বসায় রাখলো এবং তার মধ্যে 3-4 ঘন্টা কিন্তু কোনো কারণ ছাড়া, হয়তো আমাকে বলেছে 10টায়, আমি তো 10টায় গিয়েছি, কিন্তু উনি আমার সাথে কথা বলতে আসলে 2টা থেকে। সো ততক্ষণ আমি বসা। এবং এরপরে কি বলবো, মানে এমন কোশ্চেন এবং একই প্রশ্ন এত বারবার করে, আমি সত্যি কথা বলি, সন্ধ্যায় যখন আমি বের হতাম আমি মানসিকভাবে অসুস্থ হয়ে যেতাম। এবং এটা নিয়ে কিন্তু একটা টেলিভিশন, ওরা কিন্তু একটা ওদের অনুসন্ধানী একটা প্রোগ্রাম করেছিল ওই সময়টা। তো এইটা অনেকদিনই র্যাপ করেছে। তার হচ্ছে এছাড়া বর্তমানে যেটা দেখছি যে আসলে অনেকে অনেকভাবে, যেমন অনেককে দেখলাম যে আসলে যাদের এটার সাথে কোনো ইনভলভমেন্ট নয়, বা অনেকে বলছে যে তারা এটা নিয়ে অনেক বড় বড় রিপোর্ট করেছে। তো আমার কথা হচ্ছে আসলে যে যাই করে থাকেন ওই সময়টায়, কারো কাছে যদি সুস্পষ্ট তথ্য থাকে যেই কারণে আপনাকে তদন্তকারী সংস্থা বা তৎকালীন সরকার ঝামেলা করেছে, এগুলো আমার সাথে শেয়ার করুন, বা প্রমাণ সহ আমার সাথে শেয়ার করুন। কারণ এটাও ফাইট করার ব্যাপার, বা আপনার কাছে যদি আসলে কিছু থেকে থাকে সেটা কিন্তু আমাদের মামলার এই তদন্ত উদ্ঘাটনে অনেক বড় ভূমিকা রাখবে। এখন তো আর সেই ভয়টা অবশ্যই নেই। সো আসলে আমি মনে করি যে আগে কি করেছে না বলে তাদের এই জিনিসটা আনা, নাহলে আমি বলবো এটাও আসলে এক ধরনের একটা বড় ঘটনার কারণে মিথ্যা প্রচারণা করে নিজের সুবিধা নেওয়া, যেটা আসলে মোটেও কাম্য নয়। তো এগুলোও কিন্তু আসলে আমাদের জন্য মানসিক একটা খুব স্বাভাবিক। আমরা স্বজন হারিয়েছি, এই স্বজন হারানোর কষ্ট, এই বিচার না হওয়ার কষ্ট, এটা কিন্তু আমাদেরকে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্তই আমাদেরকে ভোগাবে। এবং আমার মা কিন্তু এই কষ্টই নিয়েই চলে গেছেন পৃথিবী ছেড়ে। সো কিন্তু তার মধ্যে উপরন্তু যদি আসলে এগুলো আমাদের জীবনে অ্যাড হয়, এগুলো আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক। মেঘকে রেখে রাতের বেলা ওয়াশরুমেও যাওয়া যেত না। ও হয়তো ঘুমের মধ্যে লাফ দিয়ে উঠতো, যে কি পাশ থেকে সরে গেলে ও টের পেত, ও এবং চিৎকার করে কাঁদতো। তখন আসলে আমরা খুবই একটা অসহায় অবস্থার মধ্যে ছিলাম। কারণ বাংলাদেশে যদি আপনি বলেন যে সাইকিয়াট্রিস্ট আছেন, ভালো সাইকিয়াট্রিস্ট আছেন, কিন্তু চাইল্ড সাইকিয়াট্রিস্ট ওই সময়টা আমরা পাইনি। আমরা অনেক খুঁজেছি, আমরা আসলে ওভাবে কাউকে পাইনি। তো এটা নিয়ে খুব ছিলাম যে আসলে ওর বড় হওয়াটা কেমন হবে। এবং পরবর্তীতে আসলে সবার প্রচেষ্টা, আমি বলবো যে আল্লাহর রহমতে অনেক ভালোভাবেই ও বড় হয়েছে, বরঞ্চ ও আর অনেক কিছুতেই নিজেই অনেক পার্সোনাল স্কিল ডেভেলপ করেছে এবং যথেষ্ট বড় হয়েছে। কিন্তু আসলে প্রথম কয়েক বছর আমাদের খুবই আসলে এবং যখন ওই 11 ফেব্রুয়ারি আসতো, আমার মা এবং মেঘ রীতিমতো আসলে ওরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তো এবং এটা প্রায় কয়েক বছর এটা ঘটতো আমাদের বাসাতে। পরে আমরা যখন দেখি ওর গলার এই জায়গাটার মধ্যে একটা দাগ, একটা নখের দাবানো দাগের মতো ছিল, তো আমাদের ধারণা হয়েছে যেটা থেকে যে হয়তো ওকেও যারা খুনি তারা হয়তো বা ওকে গলা টিপে ভয় দেখানোর চেষ্টা করেছিল এবং ও হয়তো বা ফেইন্ট হয়ে গিয়েছিল ওই সময়টায়, ওরা ভেবেছে মারা গেছে। এটা আমাদের ধারণা, আসলে আমরা জানি না। কিন্তু ওর এই গলার এই জায়গাটার মধ্যে অনেক দিন পর্যন্ত হাত দেওয়া যেত না, কারণ এত খুব ব্যথা করতাম, এখানে হাত দিলে চিৎকার করতো ভয়ে এটা। আর ও সবসময় আমাদের এমনি বর্ণনা যেটা বলছে যে 2টা আঙ্কেলকে দেখেছে, এবং এটা নিয়ে একটা মানুষের মধ্যে পারসেপশন, যে ছোটো মানুষ বড় কাউকে দেখলে আঙ্কেল মামা এগুলাই বলবে, এটা খুব স্বাভাবিক। পরিচিত কেউ এমন কিছু আসলে আমরা কখনো পাইনি। এবং এর ফলে তদন্তকারী সংস্থা বা আমরাও অনেক সময় অনেক জায়গায় গিয়েছি, জিজ্ঞেস করেছি যেখানে ওরকম কাউকে দেখে কিনা, এরকম কেন আসলে ওর থেকে আর কোনোদিন কিছু শুনিনি। এবার ও আরেকটা কথা হচ্ছে, একদিন আমার মাকে বলছিল দুপুরবেলা যে আমি বাবার জন্য কিছু করতে পারলাম না। ও অনেক ছোট তখন, ওর 6 বছর বয়স, মানে ঘটনার 6-7 মাস পরে ঘটনা এটা। তো আমার মা বললো, কেন দাদু তুমি এটা কেন বলতেছো, নানু এটা কেন বলতেছো? তো ও বললো যে না, বাবা আমার থেকে পানি চাইছিল। এখন আসলে জানি না ওটা কতটা, হয়তো এই থেকে ধারণা করি যে সাগর। এবং পরে কিন্তু আমাদের
পোস্টমর্টম রিপোর্টে বলেছিল যে সাগর স্যারের মৃত্যু হয়েছে পরে। এরপরে এছাড়া মেঘ আসলে এই ব্যাপারগুলো সম্বন্ধে আর কিছু বলতে পারে না। এটাই। আর ওকে আসলে আমরা ওই শুরুর দিকে যতটুকু বা মাঝে মাঝে ও নিজে যদি কিছু জিজ্ঞেস করে এটা ছাড়া এইটার ভিতর কোনো আনতে চাইনি, কারণ এটা ওকে মানসিকভাবে খুব ডিস্টার্ব করতো। বাট এখন যখন সে বড় হচ্ছে, এখন ও নিজেই জানতে চাচ্ছে। যেমন আজকে যখন আমি কোর্টে গেছি, ও আমাকে নিজে ফোন দিয়ে জানতে চাইলো যে কী ঘটনা ঘটলো, কী হচ্ছে, লয়ার কে, এই ব্যাপারগুলো তার আসলে অনেক জানার ইচ্ছা, এবং সবগুলো সে বোঝার চেষ্টা করছে যে আসলে কি হচ্ছে, কি করা উচিত, তার কি করা উচিত। এই ব্যাপারগুলো নিয়ে সে আসলে এখন এখন আস্তে আস্তে যেহেতু বড় হচ্ছে, তো সেই ব্যাপারগুলো নিয়ে কনসার্ন হচ্ছে, এবং তার অ্যাক্টিভিটি এখানে কী করা, তার কন্ট্রিবিউশন কী আছে সেগুলো করার চেষ্টা করছে। তখন ছিল শুরুর দিকে যেটা ছিল যে তাদের ব্যক্তিগত এবং পরিবারকে আক্রমণ করে আসলে এগুলো ছিল। এবং যেহেতু বাংলাদেশে যেটা হয় যে একজন মেয়ে মানুষ যখন মারা যায়, তার ওখানে আসলে নানা রকম আমরা রসালো গল্প খুঁজতে থাকি। তো এটারও ব্যতিক্রম হয় না, এখানে পরকীয়ার গল্প আনা হয়েছে এবং নানা ধরনের গল্প আসলে এখানে আনা হয়েছিল। এবং এটা কিন্তু আসলে তখনকার ক্রাইম রিপোর্টার যারা, তারাই করেছেন, পত্রিকাগুলো করেছেন। এবং আমার কাছে মনে হয় যে এগুলাও আসলে মামলা টাকে যে একটা ধামাচাপা দেওয়ার প্রক্রিয়া হিসেবে সেটাকে হযবরল একটা অবস্থা করা, এটাও এটার অংশ ছিল। এবং নানা রকম আসলে গল্প তখন ছিল, এরপরে সেটা কমলো। বাট কিছু কথা আমরা এখনও শুনি, এর পক্ষে অনেক যুক্তি আছে, এটা আমরাও বিশ্বাস করি। কিন্তু আসলে যেহেতু আসলে আমরা পরিবার, তো আমরা আপনজন হারিয়েছি, আমাদের কাছে কিন্তু প্রকৃত খুনি যে, তার বিচার হওয়াটা জরুরি। বিচারের জন্য কোনো একজনকে আপনি বিচার করে দিলেন, এটা আমাদের কাছে কখনো গ্রহণযোগ্য নয়। সো যেহেতু আমরা এখনো পর্যন্ত ক্লিয়ার না যে এটা কারা করেছে, সো আমরা আমরা ওইটাই জানতে চাই যে সে যত বড়ই হোক বা যত ক্ষুদ্রই হোক, তাকে প্রকৃত তদন্তের মাধ্যমে সেই মানুষটাকে ধরে, সেই মানুষটাকে আইনের আওতায় এনে এবং তার সর্বোচ্চ বিচার, এবং তার পিছে যারা ছিল, তার নির্দেশদাতা যদি কেউ থেকে থাকে, তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করা। সাথে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই যে আসলে পরবর্তী 12 বছরে, এই 2012-র তাদের মৃত্যু 11 ফেব্রুয়ারি তাদের মৃত্যুর পরে, এই যে এত বছর যে তদন্তকারী সংস্থা, সরকার কর্তৃক যে আন্তরিকতা অভাবে, বা আমি বলবো যে ইচ্ছাকৃতভাবে যে মামলাটা ধামাচাপার দিয়ে প্রক্রিয়াগুলো হয়েছে, এবং এই যে র্যাবের মামলা নিয়ে উদাসীনতা বলবো, বা আমাদেরকে হয়রানি করা, এবং পরবর্তীতে যে আদালতে যে 111 বার র্যাবই একমাত্র একাই 111 বার, এবং ডিবি 2 বার, মোট 113 বারের যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পেছানো, এই পুরো প্রক্রিয়াগুলোর সাথে যারা জড়িত, এবং এই মাধ্যমে যে মামলা ধামাচাপার যে প্রচেষ্টা করেছে, আমরা কিন্তু এইটারও বিচার চাই। আমরা শুরুর দিকে বিশ্বাস করতাম যে এটার সাথে সরকারের কেউ জড়িত, বা সরকার ঘনিষ্ঠ কেউ জড়িত, প্রভাবশালী কেউ জড়িত, যার জন্য খুব বড় কেউ জড়িত, যার জন্য হয়তো সরকার এই ব্যাপারটাতে ধামাচাপা দেওয়ার এতগুলো প্রক্রিয়া, এবং এইরকম একটা পুরা, আমি বলবো যে একটা সমন্বিত প্রচেষ্টা করেছে। আরেকটা হতে পারে যে তদন্তকারী সংস্থা যে র্যাব, তাদের বা অন্য যারা ছিল, তাদের দক্ষতার অভাব। কিন্তু আমার কাছে যদি মনে হয় যে সরকার যদি আসলে আন্তরিক হতো, তাহলে দক্ষতার অভাবে থাকলে কিন্তু একটা তদন্তকারী সংস্থাকে এত বছর রেখে দিত না। তারা এটা আমাদের পরবর্তীতে আমরা পিবিআই গঠিত হয়েছিল, আমরা দেখেছি যে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তাদের কিন্তু অনেকগুলো ক্ষেত্রে আমরা দৃশ্যমান ছিল আর কি সফলতা, যেখানে র্যাব কিন্তু কোনো তদন্তকারী সংস্থা না, এবং র্যাবকে কিন্তু আসলে সাধারণ মানুষ ক্রসফায়ার স্পেশালিস্ট একটা দল হিসেবেই, আমরা সাধারণ মানুষ যারা খালি চোখে যদি বলি এভাবেই চিনি বা ভয় পাই। তো আমাদের কাছে মনে হয় যে এই সংস্থাটাকে এত বছর রেখে দেওয়াটা নিশ্চয়ই কোনো কারণ। সো আমরা এখন মনে হয় যে আসলে তৎকালীন সরকারের কেউ কোনো একটা স্বার্থ ছিল বলেই এটা হয়েছে। বাট তারপর অনেক ধরনের গল্প আসে, নাম আসে, আমরা জানি, যেই শুনি, অনেকে এইগুলো কথা বলে। কিন্তু আমরা আসলে চাই যেই যত বড় মানুষ হোক বা যেই ঘটনায় ঘটুক, আমরা চাই যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসলে সে মানুষটা বের হোক। এর আগে প্রধান উপদেষ্টা স্বয়ং বলেছেন, উপদেষ্টারা বলেছেন, প্রধান বিচারপতি বলেছেন এই বিচার নিয়ে। এভাবে কিন্তু আসলে আগে আমরা কখনো দেখিনি। তো এবং তারপরে আপনার এই যে র্যাব থেকে যে মামলা সরিয়ে দিয়ে নতুন আপনার যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পেসিফিক কোনো তদন্তকারী সংস্থাকে না দিয়ে একটা স্পেশাল টাস্কফোর্স করা হচ্ছে, যেখানে আসলে সব বাহিনী থেকেই ভালো গোয়েন্দাদের নিয়েই একটা তদন্তকারী টাস্কফোর্স গঠন করা হবে। যদি এটা এবং এটা 6 মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। তো আপাত দৃষ্টিতে কিন্তু এই জিনিসগুলো অনেক আশাবাদী হওয়ার মতোই। কিন্তু আসলে যতক্ষণ পর্যন্ত আপনি পুরা জিনিসটা আসলে আপনার কাছে কোনো কিছু দৃশ্যমান না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ আশাবাদী হওয়ার কোনো সুযোগ নেই। বাট আমরা বলবো যে তারপরেও একটা আমরা
আশা হওয়ার মতো অনেক কিছুই দেখছি। আমরা মানে এটা বিচার পাবো। পুরো প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদের সবার বিচার আমরা চাই এবং তাদের সর্বোচ্চ সাজা আমরা চাই। কিন্তু আমরা এটার মধ্যে আসলে কোনো প্রকার আমরা চাই না যে মিথ্যা কাউকে ফাঁসানো হোক বা এটার কোনো পক্ষে এটা কোনো সুযোগ নিক। এবং সেই সাথে এই ধরনের নানান সময় নানা রকম মানুষ অনেক ধরনের কথা বলে থাকে। তারা এই ধরনের একটা মানুষের সামনে একটা করে যে তারা হচ্ছে যে তারা সব জানে এবং এরকম অনেক মানুষকে কিন্তু যারা ফেসবুকে কিছুদিন আগে দেখলাম একজনের পোস্ট অনেক ভাইরাল হয়েছে। তো তাকে আমি বললাম যে আসলে আপনার যে এত সোর্স, ভালো সোর্স, আপনি এগুলো আমার সাথে শেয়ার করেন। আমি তো যেহেতু মামলার বাদী এবং আমি পরিবারের সদস্য, উনি কিন্তু আমাকে দেননি, কারণ তার কাছে নেই। এবং আমাকে বাইরে একটা সংস্থা থেকে, একটা সাংবাদিক রাইটস নিয়ে কাজ করে একটা সংস্থা থেকে ওরা আমাকে একটা পোস্ট শেয়ার করে বললো যে এটা কতটা ট্রু। আমি দেখলাম যে ওখানে 2টা কথা যেগুলো আসলে রিসেন্ট ঘটনা, ওই জিনিসগুলো তারা এই সাগরমণি হত্যা মামলার মধ্যে দিয়েছে। তো এগুলোতে আসলে পাবলিক পারসেপশন একটা ক্রিয়েট করার চেষ্টা, এটা হতে পারে যে সে পার্সোনাল অ্যাটেনশন সিক করতে পারে, অথবা গোয়েন্দা সংস্থায় বা কোনো একটা স্বার্থন্বেষী মহল এটা ইচ্ছা করে নানা রকম গল্প ছড়িয়ে জিনিসটাকে আপনার বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে। এগুলো আসলে কাম্য নয়। আমি মনে করি যে আসলে সুষ্ঠুভাবে যদি কারো কাছে কিছু থাকে সেটাতে সহযোগিতা করা এবং আসলে এই হত্যার বিচার ব্যাপারে ভয়েস রেজ করা, কিন্তু কোনো মিথ্যা কথা না ছড়িয়ে।